এসআইআর এর কোপে শেষমেশ 91 লক্ষ মানুষ। বেছে বেছে মুসলিমদের নাম বাদ দেওয়া হয়েছে, অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। ঠিক সেই রকম ভাবেই সব থেকে বেশি নাম বাদ গিয়েছে মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতেই। তবে সেক্ষেত্রে কি কোনো ষড়যন্ত্র? একদিকে যোগ্য অথচ ডিলিটেড ভোটারদের ভবিষ্যৎ কি, সেই প্রশ্নের উত্তর কারোর কাছে এখনো নয়। ট্রাইব্যুনাল গঠন করতে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। আজই সেই ট্রাইব্যুনালের একটা এসওপি বেঁধে দেওয়া হবে। সেক্ষেত্রে ডিলিটেড অথচ যোগ্য ভোটারদের ভবিষ্যৎ কি, তারা কি ভোট দিতে পারবেন? এসআইআর এর এই 91 লক্ষ নাম বাদে বদল হবে বাংলায়। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। আপনারা দেখছেন বাংলার ব্যালট যুদ্ধ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। এই মুহূর্তে একেবারে একটা বিষয় পরিষ্কার করে আপনাদের জানিয়ে দেওয়া প্রয়োজন। সেইটা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিষয়টা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন, যে বেছে বেছে একটা সম্প্রদায়ের নাম বাদ দেওয়া হচ্ছে, যে অভিযোগ তিনি করেছিলেন কার্যত সেই অভিযোগে কি কোথাও গিয়ে সত্যি প্রমাণ হচ্ছে, এমনটা অভিযোগ করছেন তৃণমূলের একাংশ। কি অভিযোগ? ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে যে লিস্ট প্রকাশ করা হয়েছে, যে কোন জেলায় কত নাম বাদ পড়েছে, কত অ্যাডজুডিকেটেড ছিল এবং তার মধ্যে কতগুলি নাম ইতিমধ্যে বিবেচনা সম্পন্ন হয়েছে। বলে রাখা প্রয়োজন যে ইতিমধ্যেই 7 লক্ষ সামথিং যে নাম ছিল যেটা অ্যাডজুডিকেটেড, সেই নাম সম্পন্ন হয়ে গিয়েছে বিবেচনাধীন তালিকা থেকে, পুরোপুরি সম্পন্ন হয়ে গিয়েছে সেই বিবেচনা। এবং সেক্ষেত্রে প্রায় 27 লক্ষ নাম বাদ গিয়েছে এখন অব্দি, তেমনটাই সূত্রের খবর। এবং সেক্ষেত্রে আগের 65 লক্ষ এবং এই 27 লক্ষ যোগ করলে প্রায় 91 লক্ষের কাছাকাছি নাম ইতিমধ্যে বাদ গিয়েছে। সেক্ষেত্রে এই 91 লক্ষের মধ্যে ডিলিটেড ভোটার রয়েছে, যারা যোগ্য অথচ ডিলিটেড, তা নিয়েও একটা সমস্যা দেখা গিয়েছে। যদিও এ প্রসঙ্গে আমি একটু বলে রাখতে চাইবো যে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই ট্রাইব্যুনাল সংক্রান্ত একটা রায় দিয়েছে, যে ক্ষেত্রে পরিষ্কার যে ট্রাইব্যুনাল কিন্তু গঠন হবে আজকেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ট্রাইব্যুনাল গঠন করার কথা মার্চের 10 তারিখ বলা হলো, কেন এতদিন ঠিকঠাক ভাবে এই ট্রাইব্যুনাল কাজ করলো না? কেন যোগ্য অথচ ডিলিটেড ভোটাররা এই সমস্যার মুখে পড়বে, তা নিয়েও কিন্তু সুপ্রিম কোর্টকে এখন অব্দি কোনো রায় বা কোনো রকম স্পষ্ট নির্দেশিকা দিতে দেখা গেল না। যেখানে দাঁড়িয়ে ইতিমধ্যে আগামী 13 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ডিলিটেড অথচ যোগ্য ভোটাররা যদি কোনোভাবে ট্রাইব্যুনালে আবেদন করে, তারা যদি ট্রাইব্যুনালের নির্দেশে তারা ভোটার লিস্টে ঢুকেও যায়, সেক্ষেত্রে তারা কি ভোট দিতে পারবে? এখনো অব্দি ভোটার লিস্ট ফ্রিজের কোনো রকম সিদ্ধান্ত বা নির্দেশ দেওয়া হলো না। সেক্ষেত্রে রীতিমতো একটা দোলাচলের মধ্যে কিন্তু পড়ে রয়েছে এই ডিলিটেড যোগ্য ভোটাররা। এক্ষেত্রে অন্যদিক থেকে যদি দেখি, সেক্ষেত্রে বিভিন্ন জেলায় এই ডিলিটেড ভোটারদের লাইন একেবারে চূড়ান্ত সীমায় পৌঁছেছে। সেক্ষেত্রে তারা অফলাইন এসডিও বা ডিএম অফিসে গিয়ে আবেদন করার জন্য লাইন দিচ্ছেন। ফলে চাঞ্চল্য এবং চূড়ান্ত হয়রানির অভিযোগ কিন্তু এক পক্ষের তরফ থেকে রয়েছে। ঠিক এইখানে আজ আমি পরিষ্কার করে দেবো যে পরিসংখ্যানটা কি, এবং সেক্ষেত্রে এই পরিসংখ্যান বদলে কি বাংলায় কোনো রকম বদল হওয়ার কোনো চান্সেস আছে। প্রথমেই বলবো যে বাংলায় বদল হবে কিনা সেটা তো সময় বলবে, কিন্তু বিষয়টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বলছে যে এ রাজ্যে যে কয়েকটি জেলার কথা আমি এর আগে বলেছিলাম, মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং যদি দেখি সেক্ষেত্রে নদিয়া, এই 7-8টা জেলা মিলিয়ে মোট প্রায় 40 থেকে 45 লক্ষ অ্যাডজুডিকেটেড ছিল। সেই 40 থেকে 45 লক্ষ অ্যাডজুডিকেটেড তালিকা থেকে এই জেলাগুলিতেই সব থেকে বেশি নাম বাদ গিয়েছে এবং সব থেকে কম নাম বাদ গিয়েছে আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া। এই হিসেবটাই সব থেকে গুরুত্বপূর্ণ এবং এই হিসেবটাই সব থেকে বেশি আশঙ্কার হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে বিশেষজ্ঞদের কাছে। আমি যদি শুরুতে তালিকা হিসেব করে বলি, তাহলে আমি বলবো উত্তর দিনাজপুরে একেবারে বেসিক তালিকা, যেটা নির্বাচন কমিশন গতকাল রাতে একেবারে প্রকাশ করেছে। উত্তর দিনাজপুরে 4,80,341টি অ্যাডজুডিকেটেড ছিল, তার মধ্যে নাম ঢুকেছে 3,03,261 এবং বাদ গিয়েছে 1,76,000। দক্ষিণ দিনাজপুরে 1,32,258 জন অ্যাডজুডিকেটেড ছিল, বাদ গিয়েছে 76,000 লোকের নাম। ভাবতেই অবাক লাগছে, একেবারে প্রায় 60%। অন্যদিক থেকে মালদায় 8,28,128 জনের নাম তালিকাভুক্ত ছিল অ্যাডজুডিকেটেড, সেক্ষেত্রে নাম বাদ গিয়েছে 2,39,375 জনের। মুর্শিদাবাদে একইভাবে 11,01,145 জনের নাম অ্যাডজুডিকেটেড তালিকায় ছিল, নাম বাদ গিয়েছে 4,55,137, রীতিমতো 50% প্রায়।
এক্ষেত্রে নদিয়ায় একই 2,67,490 জনের নাম ছিল অ্যাডজুডিকেট তালিকায়, এবং এই ক্ষেত্রে 2,08,626 জনের নাম বাদ দিয়েছে, কার্যত নজিরবিহীন। অন্যদিক থেকে উত্তর 24 পরগনায় একই 5,91,252 জনের নাম ছিল অ্যাডজুডিকেট তালিকায়, বাদ গিয়েছে 3,25,666 জনের নাম। রীতিমতো চাঞ্চল্যকর এবং ভয় ধরানো চিত্র এটা। দক্ষিণ 24 পরগনায় একইভাবে 5,22,042 জনের নাম অ্যাডজুডিকেট তালিকায় ছিল, নাম বাদ গেছে 2,22,929 জনের। হাওড়া হুগলি একই চিত্র। হাওড়ায় যদি দেখি সেক্ষেত্রে 2,89,714 জনের নাম অ্যাডজুডিকেট তালিকায় ছিল, বাদ গেছে 1,32,000। প্রায় যদি দেখি সেক্ষেত্রে 50% নাম বাদ গিয়েছে। হুগলিতে 1,71,778 জনের নাম ছিল, একেবারে 70% প্রায় কাছাকাছি নাম বাদ, 1,20,813 জনের নাম বাদ। পূর্ব বর্ধমানে একই 3,65,539 জনের নাম ছিল অ্যাডজুডিকেটের তালিকায়, নাম বাদ গিয়েছে 2,09,805 নাম। সেক্ষেত্রে পশ্চিম বর্ধমানে একই তালিকা 1,37,949 জনের নাম ছিল, সেক্ষেত্রে বাদ গিয়েছে 74,000 জনের নাম, এবং এটা রীতিমতো চাঞ্চল্যকর। সব মিলিয়ে নির্বাচন কমিশন যে তালিকা দিচ্ছে সেক্ষেত্রে 27,16,393 জনের নাম বাদ। এক্ষেত্রে যে নামটা ইতিমধ্যে এখন অব্দি সাইন হয়নি বলে অ্যাড করা হয়নি, তার মধ্যে থেকে যদি বাদ যায় সেক্ষেত্রে সেই সংখ্যাটা কিছুটা বাড়তে পারে। এক্ষেত্রে দাঁড়িয়ে যে বিষয়টা, যে আশঙ্কাটা রীতিমতো ভয় ধরাবে, সেক্ষেত্রে মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতেই সব থেকে বেশি আসন ছিল, তা নিয়ে আমি আলোচনা করেছি। রীতিমতো এই জেলাগুলিতে, হাওড়া হুগলি এই জেলাগুলিতে তৃণমূলের আসন, বিধানসভা ভিত্তিক আসন সব থেকে বেশি ছিল, এবং সেই জায়গাতেই রীতিমতো ভয় ধরাচ্ছে এবং প্রশ্ন উঠছে। তবে সেক্ষেত্রে এই যোগ্য ভোট বা যোগ্য বা অযোগ্য যেটাই হোক সেটা পরের প্রশ্ন, কিন্তু সেক্ষেত্রে এত নাম বাদ দেওয়াতে কি বদল হতে পারে বাংলায়? একদিক থেকে এই বদলের যে প্রশ্নটা সেটা ইতিমধ্যেই উঠতে শুরু করেছে, যে ক্ষেত্রে আমরা দেখেছি বিজেপির তরফ থেকে একেবারে পরিষ্কার অভিযোগ করা হচ্ছে যে এই রোহিঙ্গা বা অন্যদিক থেকে যারা বাদ পড়েছে তাদের ভোট ভুয়োভাবে দেওয়া হতো, এই অভিযোগ কিন্তু বিজেপির তরফ থেকে রয়েছে। এবং অন্যদিক থেকে তৃণমূল বলছে, তৃণমূলের একেবারে একপাক্ষিক অভিযোগ কমিশন এবং বিজেপির বিরুদ্ধে, যে তারা বেছে বেছে নাম বাদ দিচ্ছে, এবং সেক্ষেত্রে নাম বাদ দেওয়াটাই এদের টার্গেট। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সভা থেকে, নির্বাচনী প্রচার থেকে পরিষ্কারভাবে বলেছেন, যার খুশি নাম বাদ দিয়ে দিন, আমরা জিতছি মানুষের ভালোবাসায়, মানুষের আশীর্বাদে জিতছি। তো কার্যত এই লড়াইটা কিন্তু থাকবেই। কিন্তু এর মধ্যে যে বিষয়টা আরো চিন্তার, আরো উদ্বিগ্নের, 27 লক্ষ ভোটার যারা অ্যাডজুডিকেটেড তালিকা থেকে বাদ গিয়েছে, এই 27 লক্ষ ভোটারের ভবিষ্যৎ কি, এই প্রশ্ন বারবার করেছি, এবং বারবার করে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি আমরা। উত্তর বেরিয়ে এসেছে, একেবারে দোলাচল সন্দিহানের মধ্যে তারা রয়েছে। তারা ভোট দিতে পারবে কি পারবে না, তাদের নাগরিকত্ব আছে কি নেই, তারা ভোটাধিকার পাবেন কি পাবেন না। শুরুতে বলবো যে তারা ভোটাধিকার হারালেন ব্যাপারটা এরকম নয়, তারা নাগরিকত্ব হারালেন ব্যাপারটা এরকম নয়। সুপ্রিম কোর্ট গতকালও পরিষ্কার করে বলে দিয়েছে, জয়মাল্য বাগচি পরিষ্কার করে বলেছেন যে এই বিষয়টা উদ্বিগ্নের, আপনাদের উদ্বিগ্নের বিষয়টা আমরা বুঝতে পারছি। রাজ্যের আইনজীবীকে বলেছেন যে আপনাদের উদ্বিগ্নের বিষয়টা বুঝতে পারছি, যদি ভোটাধিকার সেক্ষেত্রে না পায় কেউ, এবার কিন্তু তাদের ভোটাধিকার চিরকালের জন্য কেড়ে নেওয়া হবে না, এটা নিশ্চিত করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা ডিলিটেড হচ্ছে যোগ্য ভোটার, তাদের ভোটাধিকার কেন এইবার তারা প্রয়োগ করতে পারবেন না? এই প্রশ্নটাই কিন্তু রীতিমতো একেবারে বিরাট বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে রাজ্যের কাছে, তৃণমূলের কাছে, বিজেপির কাছে, সবার কাছে, এবং সাধারণ মানুষের কাছে, সর্বোপরি সাধারণ মানুষের কাছে, যারা রীতিমতো কালনা থেকে শুরু করে, কাটোয়া থেকে শুরু করে, নবদ্বীপ থেকে শুরু করে, ওদিক থেকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, বারাসাত, বসিরহাট, সবাই লাইন দিচ্ছেন, তারা এসডিও অফিসে লাইন দিচ্ছেন, তারা হিয়ারিং করেছেন, হিয়ারিংয়ে সঠিক কাগজপত্র দিয়েছেন, তা সত্ত্বেও তাদের নাম বাদ। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই গতকাল ট্রাইব্যুনাল নিয়ে একটা নির্দেশ দিয়েছে, তারা ট্রাইব্যুনালে যারা নাম বাদ দিয়েছে তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদন করার পদ্ধতি দুটো রাখা হয়েছে, অনলাইন এবং অফলাইন। অফলাইনে যদি আবেদন করে তারা গিয়ে আবেদন করতে পারবেন, এবং অনলাইনে আবেদন করলে তারা অনলাইনে একটা রিসিপ্ট তারা পাচ্ছেন। এক্ষেত্রে ইতিমধ্যেই বলে রাখা প্রয়োজন যে অনলাইনে আবেদন করার পর বা অফলাইনে আবেদন করার পর সেটা ট্রাইব্যুনাল সংক্রান্ত বিষয় এখন অবধি কোনো সঠিক কোনো দিশা কোনো সাধারণ মানুষই পায়নি। এক্ষেত্রে ইতিমধ্যেই টিএস শিবজ্ঞানম, অর্থাৎ প্রাক্তন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, তার সুপারভিশনে একজন 3 জনের কমিটি গঠন করবে। সেই কমিটি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে গঠন করতে বলা হয়েছে। সেক্ষেত্রে এই কমিটির মাথা থাকবে টিএস শিবজ্ঞানম, প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। তিনি এসওপি ঠিক করবেন, একেবারে স্ট্যান্ডার্ড অপারেটিং গাইডলাইন।
সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু এই 19 জনের ট্রাইব্যুনাল টিম কাজ করবে। এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন যে 19 জনের ট্রাইব্যুনাল টিম কিন্তু গত সপ্তাহেই তৈরি করে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সেক্ষেত্রে এই ট্রাইব্যুনাল টিমের সঙ্গে কমিশনের বৈঠক একেবারে নিষ্পত্তি না হওয়ায় বা কোনো রকমভাবে বৈঠক ভেস্তে যাওয়ায় ট্রাইব্যুনাল শুরু করা যায়নি। সেক্ষেত্রে ট্রাইব্যুনালের পদ্ধতি কী হবে, সেক্ষেত্রে যারা বিবেচনাধীন যারা ফের অ্যাপ্লাই করছে, অ্যাপিল করছে, তারা কি থাকতে পারবেন, এ প্রশ্নও উঠছে। সেক্ষেত্রে এখন অব্দি স্ট্যান্ডার্ড অপারেটিং যে গাইডলাইন এসওপি যেহেতু শুরু হয়নি, এসওপি যেহেতু তৈরি হয়নি, সেক্ষেত্রে এটা একেবারে দোলাচলের মধ্যে। এর পাশাপাশি প্রশ্ন এটাও উঠছে যে যারা এই ট্রাইব্যুনালের মাধ্যমে ফের ভোটার লিস্টে আসতে পারবেন, তারা কি ভোট দিতে পারবেন? যদিও বলে রাখা প্রয়োজন, নমিনেশন যেদিন শেষ হয় সেদিনই কিন্তু ভোটার তালিকা ফ্রিজ হয়। সেই ভোটার তালিকা ফ্রিজ সংক্রান্ত নির্দেশও দিল না সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে ভোটার তালিকা কবে ফ্রিজ হবে এই প্রশ্নও উঠছে। সেক্ষেত্রে 13 তারিখ আগামী শুনানি, এবং 13 তারিখ অবধি যদি সেই প্রসেস চলে, এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে যে এই 27 লক্ষ কি 30 লক্ষ যাদের নাম বাদ গিয়েছে, তাদের নাম বাদের যে বিবেচনা সেটা কিন্তু একদিনে বা 15 দিনে করা সম্ভব নয়। যদি রাজ্যের তরফ থেকে আবেদন ছিল 15 এপ্রিলের মধ্যে করা হোক, সেক্ষেত্রে একটা বিশৃঙ্খলা, একটা ক্যাওয়াস হতে পারে বলে কিন্তু সুপ্রিম কোর্ট মনে করেছে, এবং সেক্ষেত্রে এই আবেদন প্রক্রিয়া 2 মাস অবধি চলতে পারে, এমনটা কিন্তু তারা বলেছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছে। সেক্ষেত্রে একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন কিন্তু থাকছে যে যারা নাম পুনরায় এই ভোটার তালিকায় ঢুকবে, তারা ভোট দিতে পারবে কি পারবে না, এবং বাদবাকিদের কি হবে। ফলে সেই দিক থেকে দেখতে গেলে ভোটাধিকার যে থাকবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে তারা এইবার কি ভোট দিতে পারবেন? এইবার ভোট না দিলে তাদের যে ভোটটা, সেই ভোটটা যারা পেল না, তাদের কি হবে? অর্থাৎ তৃণমূল বলুন, বিজেপি বলুন, সিপিএম বলুন, এই যে দলগুলো আছে তারা তো সেই ভোটটা কম পাবে। সেক্ষেত্রে এই ব্যালেন্সটা মিটবে কিভাবে, এবং সেটাই একটা বড় প্রশ্ন। এবং অন্য দিক থেকে দেখতে গেলে সব থেকে বেশি নাম এই মুহূর্তে জেলা ওয়াইজ মুসলিমদেরই বেশি বাদ গিয়েছে, বা মুসলিম অধ্যুষিত জেলাগুলিরই বেশি বাদ গিয়েছে, এমনটা মনে করা হচ্ছে। সেক্ষেত্রে আমি যদি বলি যে পরিসংখ্যানটা আমার কাছে এই মুহূর্তে রয়েছে, সেক্ষেত্রে বাঁকুড়া, আলিপুরদুয়ার, আমি একেবারে শুরু থেকে বলবো, বাঁকুড়া, আলিপুরদুয়ার, কালিম্পং, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে সব থেকে বেশি কম নাম কিন্তু বাদ গিয়েছে। পুরুলিয়ায় নাম বাদ গিয়েছে মাত্র 5,942, আলিপুরদুয়ারে 36,000 নাম বাদ গিয়েছে, যেক্ষেত্রে 80,000 শুনানি ছিল। কালিম্পংয়ে 2,400 নাম বাদ গিয়েছে, ঝাড়গ্রামে 1,240 জনের নাম বাদ গিয়েছে। সেক্ষেত্রে কলকাতা সাউথ এবং কলকাতা উত্তর সেখানে কম নাম বাদ গিয়েছে। পূর্ব মেদিনীপুরে নাম কম বাদ গিয়েছে, পশ্চিম মেদিনীপুরে কম নাম বাদ গিয়েছে। ফলে সেক্ষেত্রে দেখতে গেলে একটা প্রশ্নচিহ্ন থাকছে। সেক্ষেত্রে এই মালদা, মুর্শিদাবাদ, যেখানে তৃণমূলের সব থেকে ভোট ব্যাংক বেশি, এই উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এখানে কিন্তু সব থেকে বেশি আসন ভিত্তিক জয়লাভ ছিল তৃণমূলের, বা জয় ছিল তৃণমূলের। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বিপুল সংখ্যক নাম বাদে আসলে কি বদল হবে বাংলায়, এই প্রশ্নটাই কিন্তু উঠছে সব পক্ষ থেকে। সেই দিকে তাকিয়ে থাকতে হবে আমাদের, উত্তর দেবে সময়, এবং সেই সময়ের দিকে তাকিয়ে রয়েছে আমরা, তাকিয়ে থাকুন আপনারাও সিএন ডিজিটাল।